টেম্পল দেখা হয়ে গেছে, বেশি ভিডিও করতে পারিনি কারণ ভেতরে বিশাল ক্যামেরা ট্যামেরা সব রেখে কন্টিনিউয়াস শুধু ছুটে বেড়াও। পায়ে ব্যথা করছে আমাদের সোমপুর। আমাদের এখন দুপুরে তো হয়ে গেছে 4টে প্রায়, খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা এই রেস্টুরেন্টটাতে, এই ক্যাফেটাতে ঢুকছি। বন্ধুরা, আমরা এখন ডিভাইন ক্যাফেতে ঢুকবো। এটা ভেলোর থেকে গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তাতেই অবস্থিত এবং একদম গোল্ডেন টেম্পলের একদম সাথেই অবস্থিত। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল ভেজ থালি, একটা নর্মাল ভেজ থালি। তো আমাদের স্পেশাল ভেজ থালি এবং নর্মাল ভেজ থালি চলে এসেছে। সোমপু আমাদের মেন গেস্ট, তো সোমপু কি বলে শোনা যায়। ভুতু খিদে, এত খাবার দেখে ভুতু খিদে খাবে, আমার আসলে বুঝে উঠতে পারছে না। খাবার দেখে না কি মানে কোনটা ভালো হবে। আমরা এখানে খেলাম সাউথ ইন্ডিয়ান ডিশ, একটা স্পেশাল ডিশ ছিল, একটা নর্মাল ডিশ ছিল। তো আমাদের বেশ ভালোই লেগেছে। সাউথ ইন্ডিয়ান ফুড তো খুবই হেলদি ফুড। স্পেশাল ইডলি আছে ইনাদের আছে, সেটা আমাদের অফার করেছেন ভিডিওগ্রাফি করার জন্য। এবার বন্ধুরা, আমাদের পাতে আসতে চলেছে একটা বিশেষ ধরনের ইডলি, যেটা শুধুমাত্র এদের এখানে পাওয়া যায়। এবং সাম ডিভাইন, যেহেতু টোটাল রেস্টুরেন্টে ভেজিটেবল, তো এরা এটাকে ডিভাইন সামথিং ডিশ নাম দিয়েছে। কি নাম সেটা জানা যাবে। এটা অফার করা হলো যেহেতু আমরা ব্লগিং করছি, তো এটা কেমন টেস্ট ইত্যাদি করার জন্য। এনি হাও ইডলিটা কিন্তু মশলার যে গন্ধটা আমরা পাচ্ছি, এটা দারুণ দারুণ, মানে মাশরুম। স্যার প্লিজ সে ডিটেলস স্যার। Mushroom fire. Today special, Divine Cave special. ওকে, মাশরুম অয়ার। How is it? এটা খুব সফট স্পঞ্জি। জোরে বল। আর এইটার মধ্যে না মানে সুপটা, এটার মধ্যে একটা ক্রিমি ভাব আছে, মাশরুমের টেস্ট আছে, আর একটুখানি টক টক আছে। আচ্ছা, দারুণ লাগছে। অসাধারণ। If we do not taste this না, we miss this one. Thank you very much. Thanks sir for your English. Actually this hotel is 14 years old. Okay. তো 14 বছরের পুরনো হোটেল। এবং স্যার, হোয়াট ইজ ইউর পোস্ট? স্যার ম্যানেজার। দ্যাট ইজ ম্যানেজার হিয়ার, অ্যান্ড স্যার ইজ ফুড সাইড ম্যানেজার। তো আপনারা আসলে পারে এখানে এই স্পেশাল কিছু ডিশ আছে, সেগুলো ট্রাই করবেন প্লিজ। থ্যাংক ইউ। Thank you. আমরা এখন চলে এসেছি ভেলোর ফোর্টে। ভেলোর ফোর্ট বা ভেলোর দুর্গটি 1566 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট সদাশিব রায়ের অধীনস্থ একজন রাজা, আর নাম ছিল সর্দার চিন্না বম্মি নায়ার। তার সময়ে এই ফোর্টটি তৈরি করা হয়েছিল। আমরা এখন ঢুকছি ফোনের বাইরে, বুঝলে? এই ফোর্টের সেই রাস্তা যেখানে কয়েক হাজার কুমির ছেড়ে দেওয়া থাকতো। এখানে। হ্যাঁ, শত্রুরা এলে যাতে কুমিরে ছিঁড়ে খায়। পুরো পাথরের উপরে পাথর ফেলে ফেলে ফোর্টটা বানিয়েছে। এগুলো সব হচ্ছে পাথরের উপরে পাথর ফেলে বানানো, কোনো সিমেন্টের ব্যাপার নেই কিন্তু এখানে। দেখো এখানে কোনো সিমেন্ট আছে? দেখো দর্শক বন্ধুরা দেখো। ছোট করে নিতে পারো। ওপেনিং টাইম 6টা, সকাল 6টায়, আর ক্লোজিং হচ্ছে রাত 8টা। যদি কেউ জোরে ধাক্কা মারে তাহলে ওটা পড়ে যাবে। না, পড়বে কেন? বিশাল ওয়েট না, ধরো নিজের ওয়েটেও দাঁড়িয়ে আছে। তুই একটা হাতিকে ধাক্কা মেরে ফেলতে পারবি? আমি না, যে অনেক জন, 100,000 লোক ধরে পড়বে, 100,000 লোকের থেকে বেশি হয় এটা। দুর্গটি কিভাবে তৈরি হয় এবং এর স্থাপত্য নিয়ে সোমপুর মনে বহু প্রশ্ন জেগেছে।
নতুন ফোনে তুমি ভালোই কাজ করছো। এটা ভিডিও করে আরাম আছে তো? তাই না? মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে গিয়েই আমাদের প্রবেশ পথে পড়লো কিছু স্টোনের তৈরি মূর্তি, যার তলায় লেখা রয়েছে দেখলাম হিরো স্টোন। এই হিরো স্টোনগুলো আসলে আর কিছুই নয়, 1800 শতাব্দীতে সাউথ ইন্ডিয়াতে যারা যুদ্ধ জয়ের পর যখন জয়লাভ করত, তো যে সমস্ত বীরেদের জন্য যুদ্ধে জয়লাভ করা হতো সেই সমস্ত বীরেদের বীরগাথা উপলক্ষে এই সমস্ত হিরো স্টোনগুলো স্থাপিত করা হতো। দেখতে অবাক লাগে, আমরা এখন ভেলোর ফোর্টের ভেতরে আছি। এই ভেলোর ফোর্টটা সত্যি অনেক বছরের পুরনো এবং সত্যি একটা ভীষণ একটা ঐতিহাসিক ব্যাপার, যেটা যার ভেতরে এসে মানে একদম আমার যেন মনে হচ্ছে যেন ইতিহাসকে আমি নিজে হাতে করে স্পর্শ করতে পারছি। কি নেই এখানে বন্ধুরা, এখানে প্যালিওলিথিক, নিওলিথিক অর্থাৎ বাংলা ইতিহাসে যেটা আমরা পড়েছি না যে পুরানো প্রস্তর যুগ, নূতন প্রস্তর যুগ, সেই সময়ের যে পাথর, সেই পাথর এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং এই ভেলোর দুর্গ সম্বন্ধে যদি বলতে যাই তাহলে এই দুর্গটা তৈরি হয়েছিল হিন্দু রাজাদের সময়ে। তার পরবর্তীকালে এখানে এমন কোনো মানে রাজা বা এমন কোনো জাতি নেই যার পায়ের ধুলো এখানে পড়েনি। আমরা প্রথমে দেখেছি যে সদাশিব রায়ের অধস্তন রাজা চিন্নাবম্মী নায়েক এই দুর্গটি তৈরি করেন, কিন্তু এখানে এই দুর্গের ইতিহাস শেষ হয়ে যায়নি। এই দুর্গের ইতিহাস ক্রমাগত এগিয়ে গেছে, সময়ের সাথে সাথে ক্রমাগত এগিয়ে গেছে। বহু ঘটনা, দুর্ঘটনা, বিশ্বাসঘাতকতা, বীরত্বের সাক্ষী এই দুর্গ। বিজয়নগরের রাজাদের পতন ঘটার পর এই দুর্গ চলে যায় বিজাপুরের অধীনে। বিজাপুরের অধীনে এই দুর্গ 1656 থেকে 1678 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দুর্গ থাকে। তারপরে এই দুর্গ মারাঠাদের অধীনে চলে যায় 1678 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ। 1707 খ্রিস্টাব্দ তখন মোটামুটি মোগলদের অধীনে দেশ রয়েছে এবং জাস্ট ঔরঙ্গজেব মৃত্যু হয়েছে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দাউদ খানের নেতৃত্বে এক দিল্লি সেনাবাহিনী এসে মারাঠাদের পরাজিত করে এই দুর্গ দখল করে। মোগলদের হাত থেকে এই দুর্গ ফের দখল করে নেয় ব্রিটিশরা 1799 থেকে 1947 সাল। ব্রিটিশরা এই দুর্গটাকে গ্যারিসন হিসেবে ব্যবহার করে। এখানে বলে রাখা ভালো, ব্রিটিশদের আন্ডারে যখন এই দুর্গ ছিল তখন 1806 খ্রিস্টাব্দে এখানে একটা সিপাহী বিদ্রোহ তৈরি হয়, যে বিদ্রোহটা ভেলোর বিদ্রোহ নামে পরিচিত। ভেলোর বিদ্রোহটাই অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রথম সংগঠিত বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে। যদিও 1857 সালে আমাদের পশ্চিমবঙ্গের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল ব্যারাকপুরে, তার জন্য এটা কিন্তু অনেকটাই চাপা পড়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা নেবে? ও দোকানে নিয়ে নিচ্ছে 30 টাকা। আমরা এখন চলে এসেছি জলাকান্তেশ্বর মন্দিরের কাছে। জলাকান্তেশ্বর মন্দির এই দুর্গের সমসাময়িক। সেম সময়ে চিন্নাবম্মী উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। তবে এখানে একটা কিংবদন্তি আছে। রাজা একদিন স্বপ্ন দেখলেন, শিব ঠাকুর তাকে স্বপ্ন দেখালেন। উনি এই জায়গায় এসে দেখেন যে একটি শিবলিঙ্গ এবং তার উপরে পিঁপড়ের ঢিবি, এবং এই শিবলিঙ্গটির চারিদিক থেকে জল দ্বারা পরিবেষ্টিত। তাই এই শিবলিঙ্গটির নাম হয় জলাকান্তেশ্বর, অর্থাৎ জল দ্বারা পরিবেষ্টিত শিব। পরবর্তীকালে তিনি এই মন্দিরটিকে স্থাপনা করেন। মেরে ভাঙতে পারবে না তো। এই দরজায় অ্যাটাক করলে শত্রুরা পুরো ছুঁচলে দরজা। দুশ্মনকে মারার জন্য। আচ্ছা মারবে। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি কোথায়? জানি না।
ভেলোর ফোর্টের ভেতরে মন্দিরে, এটা শিবের মন্দির নাম। মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, সাধারণ বানিয়েছে। কোনায় কোনায় কাপড়, যেটা আমরা বলি না টেরাকোটার কাজ। আমাদের টেরাকোটার কাজে ভালো, কিন্তু টেরাকোটা তো মাটির কাজ, আর এটা পুরো পাথর কেটে কেটে। এটাও একটা টেরাকোটার মতো এটা পুরো একটা পাথর কেটে বানানো। আমরা এখন জলাকান্তেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের মেন গর্ভগৃহে প্রবেশ করব, তার আগে মেন গর্ভগৃহের চারিদিকে আমরা একবার প্রদক্ষিণ করে নিচ্ছি। এখানকার রাইচুয়ালস হিসেবে এটাকে প্রদক্ষিণ করা আমাদের কর্তব্য। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय। আমরা মন্দিরের ভেতরে গিয়ে, গর্ভগৃহতে গিয়ে আমরা শিব ঠাকুরের দর্শন লাভ করেছি। সত্যি মনের ভেতরে একটা প্রশান্তি বিরাজ করছে। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এখানে যে সেরেস্তা, সেই সেরেস্তাতে এটা সেই এখনো এরা সেই পুরনো দিনের সেরেস্তা মেনটেন করছে, এবং সেরেস্তাতে সারা দিনের এবং মন্দিরের সমস্ত মাসে যে সমস্ত হিসেব নিকাশ, কত পুজো পড়েছে, সমস্ত কিছু হিসেব নিকাশ এখানেই করা হয়, এবং এখানে গো সেবারও ব্যবস্থা রয়েছে। তো আমাদের খুবই ভালো লাগলো, আমরা এখানে একটু বসলাম, তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমাদের মন্দির দর্শন শেষ। মন্দির দর্শন শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের জলাকান্তেশ্বর মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বন্ধুরা, আমাদের জলাকান্তেশ্বর মন্দির দর্শন শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন 25 থেকে 30 কিলোমিটার আমাকে বাইক চালাতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানে শেষ হয়ে গেছে, কিন্তু ফোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় বাইরের রাতের আলোয় দুর্গের বাইরের যে প্রাচীরের যে সুন্দর নয়নাভিরাম দৃশ্য, সেটা তুলে ধরার লোভটা আমি আর সামলাতে পারলাম না, তাই আবার একটুখানি ভিডিও করে দিলাম। দুর্গের বাইরের দেওয়ালের যে রাতের দৃশ্যটা, সেটা সত্যি সুন্দর এবং মনোরম। তো বন্ধুরা, এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এবং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।